আসসালামু আলাইকুম। আজকে আমরা শুরু করব গাইটনের চ্যাপ্টার 1 এর এক্সট্রাসেলুলার ফ্লুইড ট্রান্সপোর্ট অ্যান্ড মিক্সিং সিস্টেম। এটা সম্পর্কে একটু বর্ণনা আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম যে ব্লাডের মাধ্যমে আমাদের যে নিউট্রিয়েন্টস বা গ্যাসিয়াস সাবস্টেন্স সেটা এই এক্সট্রাসেলুলার স্পেসে আসে এবং এখান থেকে ওয়েস্ট প্রোডাক্টগুলো আলটিমেটলি আমাদের ব্লাডে আবার চলে যাচ্ছে, অর্থাৎ আমরা এক্সট্রাসেলুলার ফ্লুইডের কম্পোনেন্ট সম্পর্কে পড়েছিলাম, সেই ব্যাপারটাই আসলে এখন আমরা একটুখানি ডিটেলসে পড়ব। এক্সট্রাসেলুলার ফ্লুইড ইজ ট্রান্সপোর্টেড থ্রু দ্য বডি ইন দুটো স্টেজের মাধ্যমে। ফার্স্ট স্টেজ ইজ দ্য মুভমেন্ট অফ blood through the body in the blood vessels, and the second movement of the fluid between the blood capillaries and the intercellular spaces between the tissue cells. ভালো মতো ওয়ার্ডটা খেয়াল করো, ইট ইজ দ্য ইন্টারসেলুলার স্পেস। দ্যাট মিনস দুটো সেলের মাঝের যে স্পেসটা সেটা, ইটস নট ইন্ট্রাসেলুলার স্পেস। যদি ইন্ট্রাসেলুলার হতো তাহলে সেটা দ্বারা বোঝাতো সেলের মধ্যবর্তী আমরা ইন্ট্রাসেলুলার ফ্লুইড এক্সট্রাসেলুলার ফ্লুইড পড়েছি, নট ইন্টারসেলুলার ফ্লুইড। ইন্টারসেলুলার স্পেসে যে ফ্লুইডটা থাকে সেটাকে অ্যাকচুয়ালি এক্সট্রাসেলুলার ফ্লুইডই বলা হয়ে থাকে। প্রথম যে পোর্শনটা যে নর্মালি ব্লাড ভেসেলের মধ্যে দিয়ে সার্কুলেশন, সেখানে তো স্পেশাল কোনো কিছু নাই। নেক্সট যে ব্লাড ক্যাপিলারি থেকে ইন্টারসেলুলার স্পেসে আসা প্রসেসটা হয় হচ্ছে ডিফিউশনের মাধ্যমে। একটা ফিগারের কথা বলা হয়েছে যে ফিগারে মূলত ওভারঅল সার্কুলেশনটা দেখানো হয়েছে। দিস ইজ দ্য ফিগার। অলরেডি এই ফিগার কিন্তু আমরা ইন্টারমিডিয়েটে একবার আঁকানো শেষ, আমাদের পুরো সংবহন তন্ত্রের ফিগার। এখানে দুটো সংবহনই দেখানো হয়েছে, পালমোনারি সংবহন উপরের পোর্শনটাতে এবং সিস্টেমিক সংবহন হচ্ছে নিচের পোর্শনটাতে। সোজা কথায় ওভারঅল আমাদের বডির সার্কুলেশনটা সম্পর্কে এই ফিগারে দেখানো হয়েছে। এবার আসি এখানে কি বলা হচ্ছে। Figure 1 shows the overall circulation of the blood. All the blood in the circulation traverse the intercirculatory circuit. Traverse মানে অতিক্রম করা, intercirculatory circuit বলতে বোঝায় আমার সবগুলো blood vessels, an average of once each minute. একবার প্রতি মিনিটে গমন করে থাকে। When the body is at rest, and as many as 6 times each minute when a person is extremely active. স্বাভাবিকভাবেই আমি রেস্টে থাকলে আমার বডি সেরকমভাবে মুভমেন্ট হবে না, আমার বডি সেরকমভাবে কাজ করবে না, অক্সিজেন সাপ্লাইয়েরও কিন্তু দরকার নেই। বাট আমি যখন অ্যাক্টিভ থাকবো, অর্থাৎ আমি কোনো একটা হার্ডওয়ার্ক করতেছি, তখন কিন্তু আমার বডির প্রত্যেকটা সেলের মধ্যে অক্সিজেন পৌঁছায় দেওয়া দরকার। তাই কিন্তু আমাদের সার্কুলেশনটা তখন খুব বেশি পরিমাণে দরকার, তাই খুব দ্রুত সার্কুলেশন তখন হয়ে থাকে। As blood passes through the blood capillaries, continual exchange of the extracellular fluid also occurs between the plasma portion of the blood and the interstitial fluid that fills the intercellular space. এখন আমরা জানি আমাদের আর্টারি থেকে ব্লাডটা যখন সেলুলার লেভেলে চলে যায়, সে আর্টারিটা ক্যাপিলারি ফর্ম করে, দেন ক্যাপিলারি থেকে কিন্তু আবার ভেইন ফর্মেশন হয়। এখানেই কিন্তু মেইন এক্সচেঞ্জটা হয়ে যায়। সেলের জন্য যা দরকারি জিনিস সেটা ক্যাপিলারি থেকে এই স্পেসটাতে চলে আসে, ইন্টারসেলুলার স্পেসে, এবং সেল থেকে যে জিনিসগুলো বের করে দেওয়া দরকার, দ্যাট মিনস ওয়েস্ট প্রোডাক্টগুলো, এখান থেকে কিন্তু এক্সচেঞ্জের মাধ্যমে ইন্টারসেলুলার স্পেস থেকে সেটা ক্যাপিলারির মধ্যে চলে যাচ্ছে। এই কারণে কিন্তু এক্সচেঞ্জের কথা বলা হয়েছে। এবং কার কার মধ্যে এক্সচেঞ্জটা হচ্ছে? প্লাজমা পোর্শন অফ দ্য ব্লাড। স্বাভাবিকভাবে আমাদের ব্লাড সেলস যেগুলো আছে সেগুলো কোনোভাবে স্পেসে আসে না, জাস্ট প্লাজমা পোর্শনের এক্সচেঞ্জটা হয়। অ্যান্ড দ্য ইন্টারস্টিশিয়াল ফ্লুইড দ্যাট ফিলস দ্য ইন্ট্রাসেলুলার স্পেস। নর্মালি ইন্টারসেলুলার স্পেসের মধ্যে যে ফ্লুইডটা থাকে সেটাকে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, টিস্যু ফ্লুইড সব কিছুই বলা হয়। এক্সট্রাসেলুলার ফ্লুইডও বলা হইতেছে, ওইটাকে জাস্ট আলাদাভাবে স্পেশাল নাম হিসেবে এক্সট্রাসেলুলার ফ্লুইড বলা হচ্ছে। দিস প্রসেস ইজ শোন ইন ফিগার 1-2। চলো তাহলে দেখি ফিগারটাকে এক্সচেঞ্জ প্রসিডিউরটা। এই যে আমার আর্টারি থেকে দেন ক্যাপিলারি ফর্মেশন, দেন আবার ভেইন ফর্মেশন, মাঝে সেলের মাঝের যে ফাঁকা জায়গাগুলো, সেখানে আর্টারি থেকে প্রয়োজনীয় উপাদানগুলো এই ফাঁকা জায়গাতে আসতেছে, এবং এখানে যে ওয়েস্ট প্রোডাক্টগুলো আছে সেগুলো আবার ক্যাপিলারির মধ্যে চলে যাচ্ছে। সে ওয়েস্ট প্রোডাক্টগুলো আবার ভেইনের মাধ্যমে আমার বডি থেকে কিন্তু চলে যাবে। এবারে আসি, the wall of the capillaries are permeable to most molecules in the plasma of the blood with the exception of the plasma protein. ব্লাড সেল যেমন এই পার্টটাকে ক্রস করতে পারে না, সেমভাবে প্লাজমা প্রোটিনও পাস করতে পারে না। প্লাজমা প্রোটিন কোনগুলো? অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রোথ্রম্বিন, ফিব্রিনোজেন। কেন করতে পারে না? কজ এদের সাইজটা অনেক বেশি পরিমাণে বড় হয়ে থাকে, ফলে আমার ক্যাপিলারি যে ছিদ্রপথ বা পোর, সেখান দিয়ে তারা পাস করতে পারে না।
Therefore, large amount of fluid and is dissolved continues diffuse back and forth between the blood and the tissue space. Diffuse ব্যাকের কথাটা এটার আসলে পুরোটা আমরা সিভিএস এর মধ্যে পাবো। এখানে হাইড্রোস্ট্যাটিক প্রেশার আছে, কলয়েডাল অসমোটিক প্রেশারের মাধ্যমে বেশ কিছু ফ্লুইড বের হয়ে যায়, আবার কিছু ফ্লুইড কিন্তু এখান থেকে এন্ট্রিও করে। কিছুটা তোমরা ধারণা পেতে পারো আমাদের কিডনির ওখানে আমার গ্লোমেরুলার ফিল্ট্রেট কিন্তু অনেকটাই থাকে, বাট আমার ইউরিনের মধ্যে কিন্তু পুরো গ্লোমেরুলার ফিল্ট্রেটটা চলে যায় না। এবং এই যে ডিফিউশন প্রসেসটা ইজ কজড বাই কাইনেটিক মোশন অফ দ্য মলিকুল ইন বোথ প্লাজমা অ্যান্ড দ্য ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। কাইনেটিক মোশন মানে গতিশক্তি, এটা গতিশীল বলেই তো তারা মুভ করতে পারতেছে। দ্যাট ইজ দ্য ফ্লুইড অ্যান্ড দ্য ডিজলভ মলিকিউলস আর কন্টিনিউয়ালি মুভিং অ্যান্ড বাউন্সিং ইন অল ডিরেকশন উইথিন দ্য প্লাজমা অ্যান্ড দ্য ফ্লুইড ইন দ্য ইন্টারসেলুলার স্পেস। ব্রাউনিয়ান মুভমেন্টের কথা আশা করি সবার খেয়াল আছে। As well as through the capillary pores. Few cells are located more than 50 micrometers from a capillary, which ensures diffusion of almost any substance from the capillary to the cell within a few seconds. এটা দ্বারা বোঝানো হয়েছে যে কিছু সেল আছে যারা একদম ক্যাপিলারির থেকে একটুখানি দূরে 50 মাইক্রোমিটার্সের দূরে থাকে, তাদের কাছেও যেন ডিফিউশন করে প্রত্যেকটা জিনিস চলে যেতে পারে। কারণটা কি, এটা ক্যাপিলারির পক্ষে প্রত্যেকটা সেলে পৌঁছানো সম্ভব না, কিন্তু যখন সে স্পেসে দিয়ে যাচ্ছে সেখান থেকে বিভিন্ন সেলের মধ্যে মুভমেন্ট করে নিয়ে যাওয়াটা পসিবল। দাস দ্য এক্সট্রা সেলুলার ফ্লুইড এভরিওয়্যার ইন দ্য বডি, মানে এক্সট্রা সেলুলার ফ্লুইড আমার বডির সব জায়গা জুড়ে বিস্তৃত। Both that of the plasma and that of the interstitial fluid. That means plasma interstitial fluid ultimately তো সেই extracellular fluid এর মধ্যে আসতেছে না, is continually being mixed, তারা মিক্সড হয়ে ultimately আমার extracellular fluidটা তৈরি করতেছে, thereby maintaining homogeneity of the extracellular fluid. homogeneity মানে সবগুলোর মধ্যে সমান কনসেন্ট্রেশনে থাকলে। Origin of the nutrients in the extracellular fluid. extracellular fluid এ কীভাবে নিউট্রিয়েন্টস আসে এটা সম্পর্কে আমরা একটুখানি কিন্তু পড়েছিলাম, যে আমার অক্সিজেনটা আসে লাংস থেকে, আমার নিউট্রিয়েন্টসগুলো লাইক গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড এগুলো আসে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট থেকে। আমরা কিন্তু এটা পড়েছিলাম অলরেডি। ওয়েস্ট প্রোডাক্ট যেগুলো আসে সেগুলো ব্লাডের মাধ্যমে কিছু লাংসে যাচ্ছে এবং কিছু চলে যায় হচ্ছে আমাদের কিডনির মধ্যে এক্সক্রিটরি প্রোডাক্ট হিসেবে। কিছু আয়ন যেগুলো আছে, আয়নগুলোর ব্যালেন্সটা মেনটেন করে থাকে কিন্তু এই কিডনি। এবার এসে ডিটেলসে respiratory system. Figure 1.1, that means this lungs shows that each time the blood passes through the body it also flows through the lungs. অবশ্যই লাংসে যাবে। আমার হার্ট থেকে, রাইট ভেন্ট্রিকল থেকে যে পালমোনারি ট্রাঙ্কটা আসে, অর্থাৎ আমাদের যে পালমোনারি আর্টারি সেটা লাংসে যায়, সেখানে গিয়ে অক্সিজেনেটেড হয়ে পালমোনারি ভেইন পথে অক্সিজেনেটেড ব্লাডটা কিন্তু আমাদের লেফট অ্যাট্রিয়ামে আসে। পালমোনারি আর্টারি দিয়ে কিন্তু কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাডটা পাস হয় লাংসে, অ্যান্ড দেন পালমোনারি ভেইন দিয়ে লেফট অ্যাট্রিয়ামে যখন ব্লাড আসলো সেটা লেফট ভেন্ট্রিকল পথে তারপরেই কিন্তু আমার পুরো বডিতে ছড়িয়ে যাচ্ছে। দ্য ব্লাড পিকস আপ অক্সিজেন ইন দ্য অ্যালভিউলাই। আমরা জানি এই যে ব্লাডের মধ্যে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের যে এক্সচেঞ্জটা এটা অ্যালভিউলাই হয়, thus acquiring the oxygen needed by the cell. The membrane between the alveoli and the lumen of the pulmonary capillaries, যেটা কিনা অ্যালভিউলার মেমব্রেন বলা হইতেছে, এটা খুবই পাতলা না হলে এত দ্রুত এক্সচেঞ্জটা কিন্তু পসিবল হতো না। এবং অ্যান্ড অক্সিজেন র্যাপিডলি ডিফিউজেস বাই মলিকুলার মোশন থ্রু দিস মেমব্রেন ইনটু দ্য ব্লাড। মলিকুলার মোশন মানে আমার অনুসময়ের গতির মাধ্যমে। Gastrointestinal tract. A large portion of the blood pumped by the heart also passes through the wall of the gastrointestinal tract. কিছু রক্ত gastrointestinal tract-এও কিন্তু যায়। সেখান থেকে gastrointestinal tract-এর যে সেলগুলো আছে, ইন্টেস্টাইনাল এপিথেলিয়াল যে সেল, তারা যে ফুড কম্পোনেন্টগুলো অ্যাবজর্ব করতেছে সেগুলো ব্লাডের মাধ্যমে তারা কিন্তু আমাদের পুরো বডিতে পাস করে দিচ্ছে। হিয়ার ডিফারেন্ট ডিজলভ নিউট্রিয়েন্টস ইনক্লুডিং কার্বোহাইড্রেট, ফ্যাটি অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড অ্যান্ড অ্যাবজর্ব ফ্রম অফ দ্য ইনজেস্টেড ফুড ইনটু দ্য এক্সট্রাসেলুলার ফ্লুইড অফ দ্য ব্লাড। ব্লাডের মাধ্যমে সব সেলের ইন্টারসেলুলার ফ্লুইডে এক্সট্রাসেলুলার ফ্লুইড আর কি, দ্যাট মিনস ইন্টারসেলুলার স্পেসে পৌঁছায় দিচ্ছে আর কি। লিভার অ্যান্ড আদার অর্গানস দ্যাট পারফর্ম প্রাইমারি মেটাবলিক ফাংশন। এটা দ্বারা কী বুঝে, আমরা কিন্তু জানি আমাদের বডিতে পোর্টাল সিস্টেম বিদ্যমান, অর্থাৎ হেপাটিক পোর্টাল সিস্টেম। এই যে আমার
ইন্টেস্টাইনের এপিথেলিয়াল সেলগুলো যে ফুড কম্পোনেন্টগুলো অ্যাবজর্ব করেছে তারা ব্লাডে দেওয়ার পর তারা কিন্তু আগে কোথায় যাবে, লিভারে যাবে, লিভারে যেয়ে দেন হার্ট থেকে দেন প্রতিটা সেলের মধ্যে যাবে। কিন্তু এটাই বলছে নট অল সাবস্টেন্স অ্যাবজর্ব ফ্রম দ্য গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট ক্যান বি ইউজড ইন দেয়ার অ্যাবজর্ব ফ্রম বাই দ্য সেল। এখানে আমার লিভারের মধ্যে কিছু জিনিস কিন্তু স্টোর থাকে, কিছু জিনিসের চেঞ্জও হয়ে থাকে। দ্য লিভার চেঞ্জেস দ্য কেমিক্যাল কম্পোনেন্ট অফ ম্যানি অফ দিস সাবস্টেন্স আর মোর ইউজেবল ফর্মে কিন্তু নিয়ে যাচ্ছে। Fat cells, gastrointestinal mucosa, kidney and endocrine gland help to modify the absorbed substance. তারা এটাকে মডিফাই করতে সহায়তা করে বা তারা সেখানে স্টোরও করে থাকে। ইভেন লিভার আমাদের কিছু ওয়েস্ট প্রোডাক্ট সরাতেও সহায়তা করে থাকে। এবার সে মাস্কুলোস্কেলেটাল সিস্টেম, এটার কথা তো আমরা আসলে পড়ি নেই। আমাদের মাসলসের মধ্যে যে গ্লাইকোজেন জমা থাকে আশা করি সবার খেয়াল আছে, সেই কথাটাই কিন্তু এখানে বলা হয়েছে যে দ্য body could not move to obtain the foods required for nutrition. The musculoskeletal system also provides motility for protection against adverse surroundings, without which the entire body along with the homeostatic mechanism could be destroyed. আমি যে খাবারটা খাচ্ছি সেখানে আমার মাস্কুলোস্কেলেটাল সিস্টেমের হেল্প লাগতেছে, আমার বডির যে কোনো ফাংশন করার জন্য মাস্কুলোস্কেলেটাল সিস্টেমের হেল্প লাগতেছে। তো আমি যদি নাই খেতাম তাহলে নিউট্রিয়েন্টসগুলো আসলে আসতে কোথা থেকে। আরেকটা ব্যাপার, মাসেলের মধ্যে গ্লাইকোজেনও কিন্তু জমা থাকতেছে। এবারে আসি রিমুভাল অফ দ্য মেটাবলিক ইন প্রোডাক্টস। রিমুভ হয় কী দিয়ে? সেই লাংস অ্যান্ড কিডনি দিয়ে। খুব ছোট একটা টপিক, শেষ করে দিচ্ছি দ্রুতই। কার্বন ডাইঅক্সাইড লাংস দিয়ে চলে যাচ্ছে, ব্লাড পিকস আপ অক্সিজেন ইন দ্য লাং, লাংস থেকে অক্সিজেন নেয় এবং কার্বন ডাইঅক্সাইডকে রিলিজ করে দেয় লাং অ্যালভিওলের মাধ্যমে, এবং রেসপিরেটরি মুভমেন্টের মাধ্যমে লাংস থেকে কার্বন ডাইঅক্সাইড সেটা আমাদের অ্যাটমসফিয়ারে চলে যাচ্ছে। এখানে একটা কথা আছে, কার্বন ডাইঅক্সাইড ইজ দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট অফ অল মেটাবলিজম প্রোডাক্ট, এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট অবজেক্টিভ। Then kidney কি পাস করতেছে, প্যাসেজ অফ দ্য ব্লাড ফর দ্য কিডনি রিমুভ ফ্রম দ্য প্লাজমা মোস্ট অফ দ্য আদার সাবস্টেন্স বলতে কি বোঝে, বেশ কিছু আয়ন আছে বা কোনো ধরনের টক্সিক সাবস্টেন্স বা আমরা যে কোনো ধরনের যে ড্রাগসগুলো খাই সেগুলোও কিন্তু। Besides carbon dioxide that are needed by the cell that are not needed, মানে কার্বন ডাইঅক্সাইড ছাড়াও আরও তো অন্যান্য ওয়েস্ট প্রোডাক্টগুলো আছে, তাই না? This substance include different end products of the cellular মেটাবলিজমের পরে যেগুলো বর্জ্য পদার্থ বা উপজাত হিসেবে থাকতেছে, such as urea and uric acid. They also include excess of iron and water from the food that might have accumulated in the extracellular fluid. এক্সট্রাসেলুলার ফ্লুইডে যাতে কোনো কিছু জমা না হয়ে যায় এক্সেস, সেই কারণে কিডনি সেগুলোকে বের করে দেয়। The kidney perform their function by first filtering large quantities of plasma through the glomerular capillaries. That means this step is glomerular filtration, and then into the tubules and then reabsorbing into the blood. That means আমরা যে টিউবুলার রিঅ্যাবজর্পশন অর্থাৎ টিউবুলার শোষণ পড়েছিলাম সেটা। Needed by the body such as glucose, amino acid, যা যা দরকার সেগুলো আবার শোষণ করে। Most of other substances that are not needed by the body, especially metabolic waste products such as urea, are reabsorbed poorly, যেটা দরকার না সেটা reabsorbed হয় না, and pass through the renal tubules in the urine. এরকম প্রথমে অনেক কিছু বের হয়ে যায় গ্লোমেরুলার ফিল্টারটা, দেন যা দরকার সেগুলো আবার টিউবুলার রিঅ্যাবজর্পশন হচ্ছে। লাস্টলি আমাদের আরেকটা স্টেপ কিন্তু ছিল সক্রিয়ক্ষরণ, যেটা দিয়ে আমাদের বেশ কিছু ড্রাগস কিন্তু পাস আউট হয়। গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, সেগুলো আনডাইজেস্টেড প্রোডাক্ট ছিল, সেগুলো আমার গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট দিয়ে দ্যাট মিনস যেটা আলটিমেটলি আমার ফিসেসের মাধ্যমে এলিমিনেটেড হয়ে যাচ্ছে। লিভার একটু আগে বললাম যে বেশ কিছু ওয়েস্ট প্রোডাক্ট তারা কিন্তু পাস করে থাকে, তারা বেশ কিছু জিনিস ডিটক্সিফাই করে থাকে লাইক ড্রাগস, এবং তারা কি করে এই ওয়েস্ট প্রোডাক্টগুলোকে আমাদের বাইলের মাধ্যমে এক্সক্রিয়েট করে থাকে। বাইলটা একদিক থেকে আমার হেল্পও করতেছে, আমার ওয়েস্ট প্রোডাক্টও চলে যাচ্ছে, এবং সেই বাইলটা আলটিমেটলি আমার এলিমেন্টারি ট্র্যাক্ট দিয়ে ফিসেসের মাধ্যমে বের হয়ে যাচ্ছে। ধন্যবাদ সবাইকে।